একবার রটানো হয়েছিল যে তার ক্যান্সার, একদম আওয়ামী লীগের ভিতরে কার নিজস্ব খবর দেওয়া বলা হয়েছিল যে শেখ হাসিনার ক্যান্সার, তিনি বেশি দিন বাঁচবেন না, তিনি এই জন্য জনসমক্ষে আসতেছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরও বলা হয়েছিল যে তার দুই বোনে মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা এমন ধুমধুমার মারামারি লাগছে, তাদের মুখ দেখা থেকে বন্ধ, এইবার বোধহয় পাওয়ার স্ট্রাগল শুরু হলো। কিন্তু এই সবই আমার ধারণা, সবই ছিল হচ্ছে উইশফুল থিঙ্কিং। এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে এটা আসলে উইশফুল থিঙ্কিংয়ের চেয়ে বড় কিছু। মানে এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে ডুবন্ত লোকেরা না হয় খড়কুটা ধরে বেঁচে থাকতে চায়, এরা যে কি ধরতেছে আল্লাহ জানে। যে কোনো সরকার, তারা ইউনূস সরকার হোক বা আর কেউ হোক, যদি মনে করে বিএনপিকে এভাবে মাইনাস করা সম্ভব হবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে। সেনাপ্রধান শশিক বেগম জিয়াকে দেখতে গেছিলেন, এইটা নিয়েও বিভিন্ন কথা শোনা গেছে। এই ভদ্রতা, এই আদব আমাদের সাধারণ সামাজিকতা, ধর্মের অংশ তো বটেই, সেনাবাহিনীতে এইসব বিষয় আরও বড় ব্যাপার। মানে সাবেক সেনাপ্রধানের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া, সস্ত্রী, সেগুলি সেনাবাহিনীতে চলেই। বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয় সচরাচর ঘটে না। বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ, অন্তত 8-10টা সেনাপ্রধান তো এর মধ্যে পারই হয়েছেন, কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই। ওয়াকারুজ্জামান কেন করলেন? হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে, এখানে ডুবেছে ঘাস, তা বৃষ্টিটা হইল কোথায়? কোথাও না কোথাও তো হয়েছে, এটা কোথায় হয়েছে? আমাদের কি সাধ্য আছে এই পানির সোর্স খুঁজে বের করার? তা নাই। তাইলে নেক্সট বেস্ট কাজ হলো যা আমরা করতে পারি, তা হলো যুক্তিসঙ্গত অনুমান। আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায়, তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন? আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি, তার কয়েকটা বলি আপনাদের। এক, নির্বাচন যবেই হোক, এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকারের আশা সম্ভাবনায় বেশি। সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন, তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না? বিগত সেনাপ্রধানের কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন। আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন, কিন্তু এটা একটা কারণ হইতেই পারে, কারণ একটা এটা হইতে পারে। কিন্তু 2 নাম্বার, খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ। সেনাপ্রধান হয়তো সরজমিনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা। আমরা এতদিন বাইরের থেকে দেখা জানছি, বেগম জিয়ার ডাক্তারের ভাষ্য থেকে জানছি, অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি, কিন্তু আসলে উনি কেমন আছেন, কতটুকু কর্মক্ষম আছেন, হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান। 3 নাম্বার, মানে থার্ড সিনারিও হইতে পারে যে সেনাপ্রধান হয়তো সরাসরি বেগম জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছেন, হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা, এটা আরেকটু সুস্থি না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না। ইউনূস সাহেব যাই বলেন না কেন, এই অবস্থায় বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয়, বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা, হয়তো সেই বিষয়ে আলাপ করতে গেছিলেন। বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজে কর্মে খুব অগ্রসর হতে পারবে না। বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে, তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায়। এমনিতেই শেখ হাসিনার আমলের আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যেতেছে না। কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাচ্ছে, তা ভিজিবল হইতে হবে। সেনাপ্রধান হয়তো এইটাও বলতে যাইতে পারেন, সমর্থন চাইতে। 4 নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি। হুমকি শব্দটা একটু হার্শ হইল, কিন্তু এটার আর কেমনে কম এটা বুঝতেছি না, দিকে প্রচ্ছন্ন হুমকি বলে রাখি। অর্থাৎ এইটা বলা যে, মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না, চাঁদাবাজি হাঙ্গামা সমানতালে চালিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে, তখন সামনে একটাই রাস্তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ। আবারও সিভিল মিলিটারির সমন্বয়ে অন্য একটা সরকার করতে হবে, এবং এটার দায়িত্বে প্রফেসর ইউনূসের মতন ভালো মানুষ থাকবে না, যিনি সবার কথা শোনেন, যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব। কিন্তু ম্যাডাম, আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল, এই পৃথিবীতে একজন শিকারী আর একজন শিকার। ডক্টর ইউনূস মনে করেন জগতের সকল প্রাণী একযোগে খুশি হতে পারে, সুখী থাকতে পারে, তা তো ঠিক না, আসলে তো পারে না, তাই না? কাজে এমন কেউ আসবে ডক্টর ইউনূসের বদলে, যিনি ডক্টর ইউনূসের মতো সদাশয় হবেন না। জুলাই আন্দোলনে এতগুলি মানুষ তো এই জন্য প্রাণ দেয় নাই যে আগের সরকারের মতনই আরেক দলের হাতে দেশ ছেড়ে দিবে। যা চাওয়া হয়েছে তার কিছুই যদি না পাই, তাহলে তো হবে না, একটা দাগ তো রেখে যেতে হবে আমাদের। আগেই বলতেছি, এই সব কিছুই কিন্তু আমার অনুমান, মানে একদম অনুমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিয়েছেন নিউজ সম্পাদক নুরুল কবির। এত চমৎকার করে প্রশ্ন করলেন কবির ভাই, অসাধারণ। আর ক্ষমতার শীর্ষ থেকে ডক্টর ইউনূসের উত্তরে বিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি খোলাখুলি অনেকটা দার্শনিক ভঙ্গিতে সব প্রশ্নের জবাব দিয়েছেন। রাজনীতিটা সাধারণত নিজেকে আড়াল করতে চান, একটা ডিফেন্স শিল্ড তৈরি করতে চান চারপাশে। বিগত 15 বছরে বা তারও আগের কোনো সরকার নিজেদের ভুল বা ব্যর্থতা স্বীকার করেন নাই, অথচ প্রফেসর ইউনূস সরাসরি তার নিজের এবং তার ক্যাবিনেটের অনভিজ্ঞতার কথা স্বীকার করেছেন। তিনি বলছেন, নানা জায়গা থেকে আমরা এসেছি, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কাজে ওদের দোষ দেব কি করে? আমাকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই, আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স আমি আর কি জিজ্ঞেস করবো?
এরকম কথা জীবনে শুনছেন? যাই হোক, উনার কোটেশন শেষ হয়, আমি বলি উনার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করব, আমার তো সেই কোয়ালিটি নাই, যেটুকু সাধ্যমতো করি, যদি লেগে যায় তো ভালো, না হলে আমাদের কপাল খারাপ। আমরা যারা 90s-এর লোক, তারা কিন্তু আমরা লটারির নাম ছিল যদি লাইগা যায়, মানে যদি লাইগা যায়। কোটেশন শেষ। বিনয় ভালো, কিন্তু এতটা? নুরুল কবির প্রশ্ন করেছেন, আমরা চাঁদাবাজির জন্য গুরুত্বপূর্ণ কাউকে গ্রেফতার হতে দেখি নাই, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডক্টর ইউনূস জবাব দিলেন, তাদেরকে ধরতে পারছি না জুত মতো। কবিরা আবার জানতে চেয়েছেন, এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? ডক্টর ইউনূস উত্তর দিচ্ছেন, সরকারের চোখ তো পরিষ্কার না আর কি। নুরুল কবিরের আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বললেন, আমরা মার্কেট থেকে তথ্য নিতেছি। এর আগে এরকম কথা কোথায় শুনছেন বলেন তো? কে এরকম, কার কাছে এরকম তথ্য থাকতো? হ্যাঁ, তথ্য থাকতো আমাদের একজনের কাছে, যার নাম দেওয়া হয়েছিল তথ্য বাবা জয়। নুরুল কবির জানতে চেয়েছেন, এই তথ্য দিয়ে কি হবে? এটা তো অ্যানালাইসিস হইলো, অ্যাকশন কি হবে? আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বললেন, আমি তো জানি না। আপনি খোঁজ নিছেন? প্রশ্ন আসলো, তিনি বললেন নিব, আজকে গিয়ে নিব। কোটেশন শেষ। এটাতে মনে পড়লো, আমার এক বন্ধু ছিল, তারে আমি জিজ্ঞেস করলাম একদিন পরীক্ষার সময়, কিরে পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে? পরীক্ষার প্রস্তুতি এখন কেমনে নিব? প্রশ্ন পাইয়া জানবো যে কোনগুলি আসলে ইম্পর্টেন্ট, সেগুলি যাই না, সেগুলি গিয়ে প্রস্তুতি নিব। এটা তো পরীক্ষার পর হয়ে যাবে না? হইলে হইছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা তো শিখবো। তো উনি আজকে গিয়া শুনবেন আর কি কি করতে হবে। যাই হোক, ফেসবুকের আফসানা আহমেদ লিখেছেন, ডক্টর ইউনূসকে আমার হিমু মনে হয়। আমার অবশ্য মনে পড়ে 80-র দশকের নাটকের মমতাজউদ্দিন আহমেদকে। মমতাজউদ্দিন আহমেদকে মনে আছে? বিটিভিতে তিনি নিয়মিত আসতেন। তো ছেলে প্রেম করেন, ব্যাপারটা তার মোটেও পছন্দ হইতেছে না। তো ছেলে আবার অসুখে পড়ছে, ওই ব্যাপারটাও তার মোটে পছন্দ হইতেছে না। তো তিনি বিছানায় কাছে গিয়ে, মানে তার একটা আইকনিক ঢোলা, একটু কলার উঠানো একটা পাঞ্জাবি ছিল, সেইটা নিয়ে বিছানার পাশে গিয়ে, ছেলের পাশে গিয়ে মানে এরকম করে বলতেছেন যে আমার ছেলে প্রেম করবে, অসুখ বাঁধাবে, জ্বর বাঁধাবে, শুয়ে থাকবে। কি 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 অপরাধ, কি অপরাধ আমি করেছি? আমাকে আমারই কেন এরকম হবে? সেই 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 মমতাজউদ্দিন আহমেদের অসহায়তা আমি ডক্টর ইউনূসের মধ্যেও আমি এরকম দেখতে পাচ্ছি। তাকে মনে হচ্ছে এরকম অসহায় বাবার মতন। মানে খায়দায় কুদ্দুস, মোটা হয় বাতেন। আগে তো হাসিনা চুরি করতো, টাকাও তার কাছে যাইতো। উনি বোধহয় চুরিও করেন না, টাকাও পান না। উনার নিশ্চয়ই বসে বসে এখন গান গাইতে হয়, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে টাইপ। এই হলো মানে মোরলেস বাংলা সিনেমার প্রবীর মিত্র বা শওকত আকবর। অন্যায় চোখের সামনে দেখতেছে, বুক ফেটে যাইতেছে, মুখে কথা সরতেছে না, আর খালি বলতেছেন আমি তো সব ছেড়ে চলে যাব আমার আনন্দের জন্য। উনার জন্য মায়া লাগতেছে, কিন্তু মায়া দিয়ে কি করব? কাজ তো হবে না। দূর থেকেই দেখতেছি উনি উদাস হয়ে যাইতেছেন, আর ভাবতেছেন ঈশ্বর ওদেরকে জ্ঞান দাও। ঈশ্বর আশা করি ওনার কথা শুনবেন। এর মধ্যে প্রথম আলো পত্রিকায় শরফুদ্দিন আহমদ লিখেছেন এক অভিনব ঘটনার কথা। 15 জানুয়ারি চৌগাছায় 3 দিনব্যাপী খেজুর গুড় মেলা শুরু হবে। এই জন্য উপজেলা প্রশাসন গাছিদেরকে নিয়ে একটা সমাবেশ করছে। সেখানে বিভিন্ন বয়সের 110 জন গাছি ছিলেন। তারা যাতে নৈতিকভাবে বেলাইনে না যান, সেই জন্য লাইন ধরায়া শপথ করাইছেন ইউএনও সুস্মিতা সাহা। স্কুলে পোলাপানদের মতো তাদেরকে নাকি হাত তুলে শপথ করানো হয়েছে। শপথ করছি যে খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করব, বিশুদ্ধ নির্ভেজাল গুড় উৎপাদনে বদ্ধপরিকর থাকবো, গুড় তৈরির সময় ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করব না, বিশেষ করে চিনি বা ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করব না, বা আখের গুড় মিশ্রিত করব না। গুড় উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবো এবং সর্বদা দেশের কল্যাণে নিয়োজিত থাকবো। শরফুদ্দিন আহমেদ লিখেছেন, এই শপথ মূলত কিরে কেটে করার দেওয়া ধরনের শপথ। অসাধু হিসেবে পাবলিকের সন্দেহের তীরের সামনে দাঁড়ানো ব্যক্তির সাধু থাকার অঙ্গীকার তথা কথা দেওয়ার শপথ। যেভাবে গরিব গাছিদের লাইনে দাঁড় করে শপথ আদায় করা হলো, একইভাবে কি ব্যবসায়ী সমাবেশ ডেকে খাদ্য বা পণ্য ভেজাল না দেওয়ার শপথ পড়াতে পারবেন কোনো প্রশ্ন? অথবা নির্বাচন কর্মকর্তা সমাবেশ করে সন্দেহভাজন কর্মকর্তাদের এই রকম শপথ কেন পড়ানো হবে না? তিনি লিখেছেন, কেন তাদের দিয়ে পাঠ করানো যাবে না যে আমি শপথ করিতেছি যে ভোটের সময় 2 নম্বরই করিব না। তার সাথে গলা মিলিয়ে বলছি, সরকারে যে আমলারা গরিব গাছিদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, প্রয়োজনে তাদেরকেও লাইনে দাঁড় করিয়ে শপথ করানোর মতো যেন কেউ থাকে।